হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি তোমাকে অনেক ভালোবাসি তিশা। হ্যাঁ বাবু, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। সেই জন্যই তো বাবার এত বারণের পরও আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তোমার বাবা কেন এরকম করে? তুমি কি তোমার বাবাকে বোঝাতে পারো না? আমি তো একটা চাকরি পেয়ে যাব, এভাবে তো থাকবো না। আমার পড়াশোনাটা শেষ হতে দাও, এরপর আমি একটা ভালো চাকরি পেয়ে গেলে তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব। তোমার বাবা কেন এরকম করে? তোমার বাবাকে প্লিজ বোঝাও। তুমি কি ভাবছো আবির, আমি কি আমার বাবাকে বোঝাইনি? আমি আমার বাবাকে অনেকবার বলেছি, কিন্তু বাবা কিছুতেই বুঝতে চাইছে না। বাবা তোমাকে একদম সহ্য করতে পারে না। আমি জানি না কেন বাবা তোমাকে সহ্য করতে পারে না। তবে আবির, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যদি আমার না হও তাহলে আমি মারা যাব। পাগলি মেয়ে, বোকার মতন কথা বলো কেন? এরকম কাজ কোনোদিনও করবে না। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি কেন এরকম কথা বলতেছো? আমি পোকার মতো কথা বলছি না আবির, বাস্তব কথাই বলছি। যদি তোমাকে আমি না পাই তাহলে আমি নিজের ক্ষতি করে ফেলবো। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি খুব ভালো করেই জানো। আবির তিশাকে অনেক কষ্ট করেই বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিল। আবির বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতেছে। তার বাবা মা দুজনেই সাধারণ পরিবারের। আবির তার বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু তার বাবা সামান্য একজন মুদির দোকানদার। কোনো মতেই তাদের সংসারটা এভাবেই চলতেছে। তিশার সাথে তার পরিচয় বুয়েট ভর্তি হওয়ার পর। সেখান থেকে তাদের বন্ধুত্ব। একসময় তাদের এই বন্ধুত্ব ভালোবাসার রূপ নেয়। দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তিশার বাবা কিছুতেই মেনে নেবেন না আবিরের মতো একটি ছেলের সাথে তিশাকে। এটা নিয়ে আবিরের যত চিন্তা। তিশার বাবাকে কিছুতেই বোঝাতে পারবে না, এটা সে খুব ভালো করেই জানে। সে তিশাকে বারংবার না করেছে এই কাজ না করতে, তাদের সম্পর্কটা এখানেই শেষ করে দিতে। কিন্তু তিশা কিছুতেই রাজি হচ্ছে না। এক প্রকার আবির বাধ্য হয়েই তিশার সাথে সম্পর্কটা রেখেছে। সে তিশাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সে বাস্তবকে বিশ্বাস করে। বাস্তবতার সম্পর্কে তার ভালোই ধারণা আছে। ওদিকে তিশা বাসায় ফিরে গেলে তখন তার বাবা তার সামনে আসলো, এসে তার হাতটা চেপে ধরল। এটা দেখার পর তিশা কিছুটা ভয় পেয়ে গেল। তিশা অবাক হয়ে তার বাবাকে বলল, বাবা, তুমি আমার হাত এভাবে চেপে ধরেছো কেন? আমি ব্যথা পাচ্ছি, কি হয়েছে বলো আমাকে। তোমাকে আমরা সব সুযোগ সুবিধা দিচ্ছি, তুমি যখন যা চাইছো তাই আমরা দিচ্ছি। কোনোদিন কোনো কাজে বাধা দেয়নি। তুমি কিভাবে এই কাজটা করতে পারলে? কিভাবে তুমি আমাদের সাথে? হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যিই অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলার সবচেয়ে এক্সাইটিং বিষয় হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটা হবে আপনাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24x7 কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটা ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টা ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। বেইমানি করলে? বাবা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কবে তোমার সাথে বেইমানি করলাম? আমি তোমাকে বারবার বলেছি ওই আবির নামের ছেলেটার সাথে সম্পর্ক শেষ করে দিতে। তুমি বলেছো তার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি খবর নিয়ে দেখেছি আজকেও তুমি তার সাথে দেখা করতে গিয়েছিলে। কেন এরকম করছো বলো? আমার পছন্দ করা ছেলেকে তুমি কেন বিয়ে করছো না? আমার বন্ধু ছেলে, কি টাকা পয়সা কোনো অভাব আছে? আমি তখন চিন্তায় পড়ে গেলাম, বাবা এটা কি বলছে? বাবা কিভাবে জানলো আমি আবিরের সাথে দেখা করতে গেছি? আমি তখন বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। বাবা তখন আমার মাথায় হাত দিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না যে তুমি আমার চোখের আড়ালে কিছু করতে পারবে। এই পুরো শহরে তুমি যেখানেই যাও না কেন সেখানেই আমার লোকজন আছে।
তাই তোমাকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, যদি এবার তুমি সতর্ক না হও তাহলে কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে বের হতে দেব না। বাবা, আমি তো তাকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। তুমি কেন আমাকে তার সাথে মেনে নিচ্ছ না? তুমি কি চাও না আমি তার সাথে সুখী হই? আমার কথা শুনে বাবা কিছুটা রেগে গেলেন, কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে রাখলেন। একমাত্র মেয়ের গায়ে হাত হয়তো তুলতে চাচ্ছেন না, সেই জন্যই তিনি উপরে তুলে আবার নামিয়ে নিলেন হাতটা। আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, এটা তোমার আবেগ, কয়েকদিন পরে আবেগ কেটে যাবে। এই ছেলেটা তোমার কোনোদিনও সুখে রাখতে পারবে না। ছেলেটার কোনো কিছু নেই, তার বাবা একজন মুদির দোকানদার, সে কিভাবে তোমাকে সুখে রাখবে? তুমি একটাবার চিন্তা করে দেখো। বাবা, সব কিছু টাকা পয়সা দিয়ে হয় না। আমি তো জানি সে গরিব ঘরের সন্তান, এরপরেও তাকে ভালোবেসেছিলাম শুধুমাত্র তার ব্যবহার দেখে। সে অনেক ভালো ছেলে, বিশ্বাস করো বাবা। এইসব ছেলেকে আমি খুব ভালো করে চিনি। ও টাকার কারণে তোমার সাথে সম্পর্ক রেখেছে, দেখবে কয়েকদিন পর তোমাকে ছেড়ে চলে যাবে। আমি বাবাকে কিছুতেই বোঝাতে পারলাম না। বাবা আমাকে রুমের মধ্যে পাঠিয়ে দিলেন। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি আবিরকে সত্যিই ভালোবাসি। আবির এইরকম করতেই পারে না, এটা আমি জানি, কিন্তু বাবাকে সেটা কিভাবে বোঝাবো? বাবা চায় আমাকে তার বন্ধু ছেলের সাথে বিয়ে দিতে। তার বন্ধুর ছেলের আকিব 3 দিন আগেই দেশে ফিরেছে। সে এই মাসের ভেতর নাকি আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি তাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি রুমে শুয়ে শুধু কান্না করতে লাগলাম। এদিকে তিশার বাবা আশরাফ সাহেব বেশ চালাক মানুষ। তিনি এতদিন থেকে ব্যবসা বাণিজ্য করেন। তিনি জানেন তার মেয়েকে যতই বোঝাক না কেন সে তার কথা কিছুতেই বুঝতে চাইবে না। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন আবিরের পরিবারের সাথে দেখা করবেন। দেখা করে তাকে সাবধান করে দেবেন। যদি সে সাবধান হয় ভালো, না হলে তাকে দরকারে শেষ করেও দিবেন। সেই জন্য তিনি সোজা চলে গেলেন আবিরের বাবার দোকানে। সেখানে গিয়ে দেখতে পেলেন আবিরের বাবা সেখানে নেই। আবিরের বাবার দোকানের একজন কর্মচারী বসে আছে। তিনি তখন তার কাছ থেকে ঠিকানা নিয়ে আবিরের বাসায় চলে গেলেন। আবির তখন বাসাতেই ছিল। হঠাৎ করে দরজা খুলে তিশার বাবাকে দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। তিশার বাবা এই শহরের নামকরা ব্যবসায়ী, তাই সবাই তাকে কম বেশি চিনে। আবিরের বাবা তাকে নিজের ঘরে দেখে বেশ অবাক হয়েই বললেন, আরে খান সাহেব, আপনি আমার এই ছোট্ট বাসায় কি জন্য বলেন? আপনি হঠাৎ করে আমার বাসায় কেন আসলেন? আমি তো কল্পনা করতে পারছি না আপনি আমার বাসায় এসেছেন। একদম ভালো সাজার চেষ্টা করবে না। আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে এসেছি। তুমি তোমার ছেলেকে দিয়ে তুমি কি করতে চাইছো? তুমি সামান্য একটা মুদি দোকানদার, তোমার ছেলেকে তুমি পড়াচ্ছ, ভালো কথা, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে আমার মেয়ের বিয়েতে ঝামেলা করতে চাইছে, সেটা কি তুমি জানো? এই কথা শোনার পর আবিরের বাবা আকাশ থেকে পড়লেন। তিনি এই ব্যাপারে কোনো কিছুই জানেন না। তিনি জানেন তার ছেলে ভার্সিটিতে পড়াশোনা করতেছে, কিন্তু তার ছেলে এরকম করতেছে সেটা তিনি কখনোই ভাবতে পারেননি। তিনি তার ছেলের দিকে তাকালেন। আবির ভীষণ ভয় পেয়ে গেল, মাথা নিচু করে থাকলো। আবিরের বাবা তখন আশরাফ খানের দিকে তাকিয়ে বললেন, সাহেব, আপনি কি বলছেন? আমার ছেলে কিভাবে আপনার মেয়ের বিয়েতে ঝামেলা করলো? আর আমার ছেলে তো পড়াশোনা করার জন্য চাই, ও কি করছে আপনি আমাকে খুলে বলুন। আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। তোমাদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করেই চেনা আছে। তুমি নিজেও এসবের সাথে জড়িত। তোমার ছেলেকে দিয়ে আমার মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করানোর চিন্তা করেছিস, কিন্তু তুই কি ভেবেছিস তোর ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব? আমার বন্ধুর ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করে রেখেছি। যদি তোর ছেলে এতে কোনো আপত্তি করে তাহলে কিন্তু তোদের সবাইকে আমি শেষ করে দিব। স্যার, বিশ্বাস করেন আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। যদি জানতাম তাহলে আমি আমার ছেলেকে সতর্ক করতাম, কিন্তু আমি আজ আপনার মুখ থেকে এই ব্যাপারে জানতে পারলাম। আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছি, দাঁড়ান। বলে আবিরের বাবা আবিরের দিকে ফিরে আসলো। এরপর তাকে জিজ্ঞাসা করতে শুরু করলো। আবির কিছুতেই বলতে পারছিল না। সে মাথা নিচু করেছিল,
এটা দেখার পর আবিরের বাবা তার গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। এরপর বললেন, তোর কারণে আজ আমাকে অপমানিত হতে হলো। পুরো বাজার মানুষ জানে আমি 30 বছর থেকে এখানে ব্যবসা করি। কোনোদিন কেউ আমার নামে এরকম অভিযোগ তুলতে পারেনি, কিন্তু তুই আমার ছেলে হয়ে আমার উপরে এত বড় অপবাদ তুললি। সবাই আমাকে বুদ্ধি দিয়েছিল ছেলেকে এত পড়াশোনা করাবে না, ছেলে নষ্ট হয়ে যাবে, তাকে কাজে লাগিয়ে দাও। কিন্তু আমি বলতাম আমার ছেলে অনেক মেধাবী, আমি আমার ছেলেকে পড়াশোনা করাবো, সে অনেক বড় কিছু একটা করবে। কিন্তু সে এটা না করে একটা মেয়ের পিছনে পড়ে আছে। আবির কোনো কথা বলতে পারছিল না। সত্যি কথাই তো, তার বাবা তাকে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, কিন্তু সে এটার কোনো মূল্যই দিচ্ছে না। আবির তখন কি করবে বুঝতে পারছিল না, কান্না করছিল। তার বাবা তার কাছ থেকে আর কোনো কিছু বলে না বলেই চলে গেলেন আশরাফ সাহেবের সামনে। এরপর বললেন, আমি কথা দিচ্ছি খান সাহেব, আমার ছেলে কোনোদিন এরকম কাজ করবে না। আমি আপনার অবস্থা বুঝতে পারতেছি। আপনার মেয়ের সাথে আমার ছেলেকে আপনি আর কোনোদিনও দেখবেন না। আজকের পর থেকে আমি এই দায়িত্ব নিলাম। তোমার কথা শুনে আজকে চলে গেলাম, না হলে আজকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার ছেলেকে এখানেই শেষ করে দেব। আজ একটা সুযোগ দিয়ে গেলাম, আরেক দিন যদি আমার মেয়ের পেছনে তোর ছেলেকে দেখি তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমরা আমাকে খুব ভালো করে চেনো, আমি ভালোর সাথে ভালো, আর আমার সাথে যে বাটপারি করতে আছে আমি তাকে একদম ছেড়ে দেই না। বলেই আশরাফ খান চলে গেলেন। আবিরের বাবা তখন রেগে আবিরের কাছে গেলেন। এরপর তাকে মারতে শুরু করলেন। আবির কোনো কথাই বলতেছে না, নীরবে চোখের পানি ফেলছে। সত্যিই তো, তার বাবা এত কষ্ট করছে তার জন্য, কিন্তু সে তার বাবার কষ্টের প্রতিদান এভাবে দিল। আবিরের বাবা তখন কান্না করতে করতে বললেন, তুই যখন আমার সামনে এনে রেজাল্ট কার্ড ধরে বলতি ফার্স্ট হয়েছি, তখন আমার খুশিতে ভিতরটা ভরে যেত। আমি গর্ব করে মানুষের সামনে দাঁড়িয়ে বলতাম, দেখো আমার ছেলে কত ভালো রেজাল্ট করেছে। কিন্তু আজকে আমি কিভাবে মানুষের সামনে দাঁড়াবো, কিভাবে বলবো আমার ছেলে একটা মেয়ের পিছনে ঘুরতেছে, আর সে এর মেয়ের বাবা এসে আমাকে মারার হুমকি দিচ্ছে। এর থেকে অপমানের আমার কাছে কি হতে পারে? বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমি ওকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তুই কি নিজের অবস্থান ভুলে গিয়েছিলি? মেয়েটাকে ভালোবাসার আগে ভালোবাসবি, ভালো কথা। আমি তোর ভালোবাসাকে অপমান করছি না, কিন্তু নিজের অবস্থার কথা চিন্তা করে তো ভালোবাসবি। তুই আমার মতো একটা সাধারণ পরিবারের ছেলে, সেখানে তুই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী মেয়েকে ভালোবাসতে গেলে কিভাবে? ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন তুই কিভাবে দেখলি? এই রকম বিভিন্ন কথা বলে আবিরের বাবা তাকে তখন আবিরের কিছু করা ছিল না, চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছিল। সে নিজের ভুলে শাস্তি পাচ্ছে। ওদিকে আশরাফ সাহেব তখন চলে গেলেন বাসায়, গিয়ে তার স্ত্রীকে বললেন সবকিছু ব্যবস্থা করতে। কালকে তার বন্ধুর ছেলে আসবে বিয়ের পাকা কথা বলার জন্য। তাদের ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই কথা শোনার পর তিশার মাথায় বাজ পড়ল। সে কিছুতেই এই বিয়ে করতে পারবে না, তাকে কিছু একটা করতেই হবে। সেজন্য সে আবিরের কাছে কল করলো, কিন্তু আবির কল ধরতেছে না। সে অনেক বেশি চিন্তায় পড়ে গেল। পরের দিন সকাল হতেই রাকিবের বাবা মা চলে আসলেন তিশার বাসায় বিয়ের কথা বলার জন্য। আবির ভার্সিটিতে গিয়ে অপেক্ষা করতে শুরু করলো, কিন্তু কিছুতেই তিশা আসছিল না। সে অনেক বেশি চিন্তায় পড়ে গেল। ওইদিকে তিশা কিছুতেই বরপক্ষের সামনে আসতে চাইছিল না। তার মা তাকে এক প্রকার জোর করে এনে বসানো রাকিবের পরিবারের সামনে। রাকিবের পরিবারের লোকজন আগে থেকে তিশাকে দেখেছে, তাই তাদের কোনো আপত্তি ছিল না। তারা বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দিতে চাইছিল, কারণ আশরাফ সাহেবের সম্পত্তির পরিমাণ প্রচুর। যদি কেউ তিশাকে বিয়ে করে তাহলে আশরাফ সাহেবের পর সেই সম্পত্তির মালিক হয়ে যাবে সে। দেখা শেষ হওয়ার পর তিশার হাতে জোর করেই একটি আংটি পরিয়ে দেওয়া হলো। এরপর তিশাকে উপরে পাঠিয়ে দেওয়া হলো। তখন আশরাফ সাহেবের বন্ধু শামীম সাহেব বললেন, দোস্ত, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে। আমি শুনেছি এই আবিরের ব্যাপারটা, কিন্তু দেখে এই ছেলেটাকে যদি না সরাতে পারিস তাহলে এরকম ছোট লোকেরা, বাচ্চারা টাকার জন্য যে কোনো কিছু করে ফেলতে পারে। আমাদের তিশা মামুনিকে কি না কি বুদ্ধি দিবে। আমি কালকের গিয়েছিলাম ওই ছেলেটার বাসায়, গিয়ে তার বাসায় হুমকি দিয়ে এসেছি। আমার মনে হয় না আর আমার মেয়ের আশেপাশে আসার চেষ্টা করবে। যদি চেষ্টা করে তাহলে আমি তাকে শেষ করে দেব।
দোস্ত বলেও আর এই কাজ করতে যাবি না। এই কাজ করতে গেলে আরও বিপদ আমরা পড়ে যাব। তিশা মামুনি ছেলেটার প্রেমে পাগল হয়ে গিয়েছিল, তাই সে নিজের যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ, আমাদের এমন কিছু করতে হবে যাতে তিশা মামুনি ওই ছেলেটাকে ভুল বুঝে ওই ছেলেটাকে তিশার সামনে খারাপ করে উপস্থাপন করতে হবে। আমরা যদি এভাবে ছেলেটাকে শেষ করে দিই, তখনও তিশা কোনোদিনও বিয়েতে রাজি হবে না, উল্টো সে নিজের ক্ষতি করার চেষ্টা করবে। তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে ও নিজের থেকে সম্পর্কটা ভেঙে দেয়। কিন্তু দোস্ত, এরকম কি করতে পারি আমি? আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য কোনো কিছু করতে পারি। ওই ছেলেটার সাথে আমি আমার মেয়ের কোনো দিন বিয়ে দিব না। তাই ওই ছেলেকে আমাদের পথ থেকে সরানোর জন্য আমি যে কোনো কিছু করতে পারি। দেখ, আমার মনে হয় না ওই ছেলেটা টাকা পয়সা দিয়ে রাজি হবে। তাই আমার একটা বুদ্ধি আছে, তুই আমার বুদ্ধিটা শোন। তুই যে কোনোভাবে ওই ছেলেটার সাথে কোনো একটা মেয়ের ঘনিষ্ঠ কয়েকটা ছবি তুলে নিবি। এরপর সেটা যদি আমরা তিশা মামুনিকে দেখাতে পারি, তাহলে আমাদের আর কিছু করতে হবে না। কিন্তু আমি সেটা কিভাবে করব? তখন আশরাফ সাহেব পাশে বসে থাকা তিশার হবু স্বামী রাকিব বলল, আঙ্কেল, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি এই কাজ খুব ভালো মতো করতে পারবো। আপনি এই দায়িত্বটা আমাকে দিয়ে দেন, আমি খুব ভালো করে এই দায়িত্ব পালন করতে পারবো। দেখেন, এমন প্ল্যান করব যাতে তিশা ওই ছেলেকে চিরদিনের জন্য ভুলে যাবে। বাবা, একটা ব্যবস্থা করো ওই ছেলেটার। কিন্তু এখনও সময় আছে, ও আমার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারে। আমি জানি ওই ছেলেটা আমার সম্পত্তির জন্য যে কোনো কিছু করতে পারে। আঙ্কেল, আপনাকে এই ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। আমি এই দিকটা দেখে নিব। ওই ছেলেটা কত বড় সাহস আমার তিশার দিকে হাত বাড়ায়। এরপর তারা সবাই চলে গেল। 15 দিন পর বিয়ে ঠিক করা হলো। তিশা এই কথা শোনার পর সে পাগল হয়ে গেল। সে এই বিয়ে কিছুতেই করতে পারবে না। তার যে করেই হোক আবিরের সাথে দেখা করতে হবে। সেই জন্য সে পরের দিন ইউনিভার্সিটিতে অপেক্ষা করতে শুরু করলো। আবির ভার্সিটিতে আসতে সে যখন দেখলো, তখন সে পাগলের মতো আবিরের দিকে দৌড়ে গেল। আমি তিশাকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হলাম। সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতেই শুরু করলো। আমি ভেবেছিলাম আজকে থেকে তার বাবার কথাগুলো বলবো, কিন্তু তার এরকম কান্না দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি তখন তাকে বললাম, কি হয়েছে তিশা, এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। আবির, আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আবির আব্বু আমাকে তার বন্ধু ছেলের সাথে বিয়ে দিতে চাইছে। 15 দিন পর বিয়ে ঠিক করেছে। 18 তারিখেই আমাদের বিয়ে ঠিক করেছে। তুমি যে করেই হোক এই বিয়েটা আটকাও। যদি বিয়েটা হয়ে যায় তাহলে আমি মরে যাব। আমির, আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। এই কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি কিভাবে এই বিয়েটা আটকাবো? আমি তো এসেছিলাম তার সাথে সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য। আমি তখন তাকে বললাম, তোমার বাবা তোমার সাথে যেটা করেছে সেটা তোমার ভালোর জন্যই করেছে। আমার এখনো চাকরি পেতে 4-5 বছরের প্রয়োজন। এতদিন তো আর তোমার বাবা আর অপেক্ষা করবে না। আর তুমি জানো, এখন তুমি আমার সাথে পালিয়ে চলে গেলে আমার অবস্থানে তুমি থাকতে পারবে না। আমি যে অবস্থায় বসবাস করি সেই অবস্থাতে তুমি কিছুতেই মানিয়ে নিতে পারবে না। বিশ্বাস করো আবির, তুমি যদি আমাকে রাস্তায় নিয়ে রাখো, এরপরও আমি সেখানে থাকতে রাজি। কিন্তু আমি কিছুতেই রাকিবকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি যাই করো না কেন, আমি তোমাকে বিশ্বাস করি আবির। তুমি আমার সাথে কোনোদিনও কোনো খারাপ কাজ করবে না। তুমি আমাকে তো ভালোবাসো, তাহলে কেন তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে চাইছো না? আমি তো আগেও বলেছি আমি তোমাকেই চাই। তিশা, আমি তোমাকে পালিয়ে নিয়ে রাখবো কোথায়? আমার যে এত বড় ঘর আর আমার যে বাড়ি আছে, সেই বাড়িতে তুমি থাকতে পারবে না। আর যদি তোমার জন্য বাসা ভাড়া করতে চাই, তাহলে সেই টাকা পয়সা আমার কাছে নেই। এখন আমি কিভাবে তোমাকে নিয়ে পালিয়ে যাব? আর পালিয়ে নিয়ে কোথায় রাখবো সেটা তো একটা ব্যাপার। তোমার বাবা সত্যি বলেছে, আমার মতন ছেলের সাথে তোমার বিয়ে দিলে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। আবির প্লিজ, এরকম কথা বলো না। আমি তোমার সাথে এরকম কথা সহ্য করতে পারি না। তুমি বিশ্বাস করো, আমি অনেক ভালোবাসি তোমাকে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি। তুমি কেন এটা বুঝতে পারছো না? তুমি তো বলেছিলে তুমি আমার ছাড়া অন্য কারো হবে না। তাহলে এখন কেন তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাতে চাইছো না? আমি বিয়ে করতে পারবো না। আমি তোমাকে বিয়ে
করতে চাই, প্লিজ। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার ভালোবাসাকে আমি হাতছাড়া করতে চাই না, কিন্তু তাকে হারিয়ে ফেলবো এটা ভাবতেই আমার পুরো পৃথিবী অন্ধকার মনে হচ্ছে। আমি তখন চোখ বন্ধ করে একটা সিদ্ধান্ত নিলাম। আমি তখন তাকে বললাম, দেখো তিশা, এরকম হাজারো সম্পর্ক আছে, পালিয়ে যাওয়ার কয়েক মাস পর ভালো কাটে, এরপর বিষের মতন হয়ে যায় সংসার। আমি চাই আমাদের দুজনের মধ্যে বিশ্বাসটা যেন ভালো থাকে। আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে রাজি আছি, কিন্তু এরপরে যেন আমাদের মধ্যে কোনো ঝামেলা না হয়, আমরা যেন একে অপরকে ভুল না বুঝি। তোমার বাবা হোক বা আমার পরিবার, তারা বিভিন্নভাবে আমাদেরকে আলাদা করার চেষ্টা করবে। তোমাকে আমার প্রতি বিশ্বাস রাখতে হবে, কোনোদিন বিশ্বাস হারালে চলবে না। তুমি আমাকে এতদিন এই চিনলে? আমি তোমাকে বিশ্বাস করি, তুমিও তো আমাকে বিশ্বাস করো। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমার সাথে পালিয়ে যাব, তাহলে কেন অন্যদের কথা শুনতে হবে? আমি তোমার হাত ধরে পালিয়ে যাচ্ছি তোমাকে ভালোবাসি বলে। তুমি কোন দিন আমাকে পালিয়ে নিয়ে যাবে বলো? দেখো তিশা, আমরা যদি এখন পালিয়ে যাই তাহলে বিয়ের আগে তোমার বাবা তোমাকে খুঁজে বের করার চেষ্টা করবে, আর তারা হয়তো পেয়েও যেতে পারে। তাই আমার মনে হচ্ছে আমাদের বিয়ের দিন পালানোটা ভালো হবে। এতে করে তোমার বিয়েটাও ভেঙে যাবে, আর বিয়ের দিন যদি আমরা পালিয়ে যাই তাহলে তোমাকে খুঁজে পেতে পেতেই আমরা বিয়ে করে নেব। আমি তখন আবিরের হাতটা শক্ত করে চেপে ধরলাম। আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে, কোনোদিনও আমার খারাপ চাইবে না। আমি তখন তাকে বললাম, আমি অপেক্ষায় থাকবো আবির, বিয়ের দিন শুধু তুমি আমাকে জানিয়ে দেবে, আমি সময় মতো চলে আসবো। আমি চাই আমাদের সুন্দর একটা সুখের সংসার হোক। আমি এই খারাপ ছেলেটার সাথে কিছুতেই সংসার করতে পারবো না। কথা দিলাম, আমি সময় মতন তোমাকে সেখান থেকে নিয়ে আসব। আমি যাব তোমার বাসায়, সেখান থেকে তোমাকে পালিয়ে নিয়ে আসব। তবে তোমাকেও কথা দিতে হবে, তুমি আমাকে অবিশ্বাস করবে না। এখন যেরকম বলতেছো ঠিক সেরকম পরবর্তী সময়েও তুমি আমার পাশে থাকবে। কথা দিলাম। এরপর আমি সেখান থেকে চলে আসলাম বাসায়, কিন্তু তাকে তো কথা দিয়ে আসলাম তাকে সেখান থেকে নিয়ে আসব, কিন্তু নিয়ে এসে রাখবো কোথায়? যদি বাবা এই ব্যাপারটা জানতে পারে তাহলে আমাকে শেষ করে দেবে। যত দিন যাচ্ছিল তত আমার ভয় বাড়ছিল। বিয়ের 3 দিন আগের কথা, আমি বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, ভার্সিটি যেতে হবে, তাই বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে সামনে দেখতে পেলাম একটা মেয়ে মাটিতে শুয়ে কান্না করছে। আমি তখন দৌড়ে তার কাছে গেলাম। এরপর তাকে বললাম, কি হয়েছে আপু, এভাবে কান্না করছেন কেন? ভাইয়া, আমাকে একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে, পায়ের ব্যথার কারণে উঠতে পারতেছি না। গাড়িটা পালিয়ে চলে গেছে, আমি এখন কাউকেই পাচ্ছি না, আমাকে হেল্প করেন প্লিজ। মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম খুবই খারাপ অবস্থা, মাটিতে শুয়ে কান্না করছে। আমার ভীষণ মায়া হলো, সেজন্য আমি তাকে বললাম, আপনি কি পারবেন না আমাকে ধরে উঠে দাঁড়াতে? আপনার বাসা কোথায়? আমি আপনাকে বাসায় পৌঁছে দেব। ভাইয়া, আমি তো দাঁড়াতে পারছি না, আমাকে প্লিজ হেল্প করুন। আমার বাসার সামনেই, আপনি আমাকে আমার বাসায় পৌঁছে দিন প্লিজ প্লিজ। আমি তখন কিভাবে তাকে নিব সেটা চিন্তা করছিলাম। আশেপাশে কোনো গাড়িও পাচ্ছিলাম না। মেয়েটা ভীষণ কান্না করতে শুরু করলো। আমি তখন বাধ্য হয়ে তাকে কোলে তুলে নিয়ে তার ঠিকানা অনুযায়ী পৌঁছে দিলাম। তার বাসায় গিয়ে দেখলাম অনেক বড় বাসা, অনেক বড় লোকের মেয়ে হয়তো। আমি তখন তার ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে, আর কেউই নেই তার বাসায়। লোকটা আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আমার এত বড় একটা হেল্প করলে, আমি কি বলে যে ধন্যবাদ দিব? তুমি একটু বসো, তুমি নাস্তা না করে গেলে আমি ভীষণ কষ্ট পাবো। কি বলছেন আঙ্কেল, এটা তো আমার দায়িত্ব ছিল, আর আমি নাস্তা করে যেতে পারবো না, আমাকে এখন ভার্সিটি যেতে হবে। তুমি আমার দিকে তাকিয়ে একটু বসো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। তুমি আমার এত বড় একটা উপকার করলে। লোকটার কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো। এত বড় লোক কিন্তু কোনো অহংকার নেই। আমি তখন মেয়েটার রুমে বসলাম। তার নামটাও এখনো পর্যন্ত জানা হয়নি। একটু পর বাসার কাজের বুয়া হাতে করে 2টা শরবতের গ্লাস নিয়ে আসলো এবং আমার হাতে তুলে দিল। আমি তখন হাতে নিয়ে সেটা খেলাম। তখন কেমন যেন মাথা ঘুরতে শুরু করলো। কিছুক্ষণের ভেতরেই আমি সবকিছু অন্ধকার দেখতে পেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন উঠলাম তখন দেখতে পেলাম আমি বিছানায় শুয়ে আছি। তখন মেয়েটা আমার পাশে বসে বলল, ভাইয়া, আপনি মনে হয় অনেক ক্লান্ত, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলেন। আপনি ঘুমিয়ে পড়েছিলেন দেখে আমি আর আপনাকে ডাক দেইনি। চলুন, খাবার খেয়ে নেবেন, এরপর বাসায় চলে যাবেন। ও, এখন কয়টা বাজে? ভাইয়া, বিকাল হয়ে গেছে, আপনি দুপুরের খাবার খাননি। আপনাকে ঘুমিয়ে থাকতে দেখে আমরা কেউ আর ডাক দেইনি। চলুন আমার সাথে, খাবার খেয়ে নেবেন, এরপর আপনি আপনার বাসায় চলে যাবেন।
আমি বেশ অবাক হয়ে গেলাম। এত সময় তো আমি কোনো দিনও ঘুমাই না, আজকে কেন এরকম ঘুমিয়ে পড়লাম? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আমার এখন খাবার সময় নেই, আমাকে বাসায় যেতে হবে। আমার আব্বু আম্মু হয়তো আমার জন্য অপেক্ষা করছে, তারা চিন্তায় পড়ে যাবেন। আমার এখান থেকে গিয়ে ভার্সিটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এভাবে ঘুমিয়ে পড়লাম কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। না ভাইয়া, এটা হয় না। যখন ভার্সিটি মিস করে ফেলেছেন তখন আমাদের সাথে খেয়ে যেতেই হবে। আমি মানবো না, চলুন। তখন মেয়েটা আর তার বাবা ধরে নিয়ে আমাকে টেবিলে বসালো, আমিও বসলাম। তারা ভালো মতোই আমাকে আপ্যায়ন করলো। আমি তাদের ব্যবহার দেখে মুগ্ধ হলাম। এরপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছার পর চিন্তা করতে শুরু করলাম, আর তো বেশি দিন নেই, মাত্র 3 দিন বাকি আছে। আমি আমার বন্ধুদের সাথে কথা বলে রেখেছি, তারা একটা ব্যবস্থা ঠিক করে দেবে। আমি সেখানেই থাকবো তিশাকে নিয়ে। বিয়ের আগের দিন তিশাকে আমি কল করলাম। কল করে বললাম, তিশা, আমি সবকিছুর ব্যবস্থা করে ফেলেছি, তুমি সময় মতন চলে আসবে। তোমার বাসার বাইরে আমি অপেক্ষা করব। তোমার বাসার বাইরে যে চায়ের দোকান আছে সেখানেই আমি বসে থাকবো। তুমি আসার পরে আমি আমার বন্ধুদের সাথে নিয়ে সেখান থেকে চলে যাব। ঠিক আছে আবির, আমি সময় মতোই চলে আসবো। তুমি দয়া করে ওখানে থাকবে। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি সেখানেই থাকবো। আমি পুরোটা রাত আর ঘুমাতে পারলাম না। পরের দিন দুপুরবেলা আমার বন্ধুদের নিয়ে সবকিছুর প্রস্তুত করে ফেললাম। সন্ধ্যার পর তার চলে আসার কথা ছিল। আমি সন্ধ্যা থেকে বসে রইলাম। রাত 8টা বেজে গেল, না, তিশা এখনো আসছে না। ভীষণ চিন্তায় পড়ে গেলাম। তাকে বারবার কল করতে শুরু করলাম, কিন্তু সে আমার ফোন রিসিভ করছিল না। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, তার কোনো ক্ষতি হয়ে গেল না তো? আমি আর থেমে থাকতে পারলাম না। আমার বন্ধুরা আমাকে বারবার বাধা দিয়েছিল, কিন্তু আমি তার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর যখন ভেতরে ঢুকলাম তখন দেখতে পেলাম সে হাসিমুখে বিয়ের স্টেজে বসে আছে। এটা দেখার পর আমি তার কাছে গেলাম। তখন তার বাবা এবং আরো কয়েকটা লোক আমাকে দেখে দৌড়ে আমাদের কাছে আসলো। আমি তখন তার সামনে গিয়ে বললাম, তিশা, এটা কি হচ্ছে? তুমি আমাকে অপেক্ষা করতে বলে এখানে বিয়ে করে নিয়েছো? আমি তোমার জন্য অপেক্ষা করছি কত সময় ধরে। কথাটা বলতেই সে আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আমি তখন তার এরকম কাজে অবাক হয়ে গেলাম। সে তখন আমার দিকে তাকিয়ে বলল, তোমার মতো ছোট লোককে ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম তোরা রাস্তার লোক, তোরা কোনোদিনও ভালো হতে পারিস না। আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার সাথে এত বড় অন্যায় কীভাবে করতে পারলি? টাকার কারণে একটা মেয়ের সাথে সম্পর্ক করলি, আবার টাকার প্রয়োজন ফুরিয়ে যেতেই আমার সাথে সম্পর্ক শেষ করে দিলি। আমি তার এরকম কথা শুনে ভীষণ অবাক হলাম। আমি তার দিকে তাকিয়ে বললাম, তিশা, তুমি কি বলতেছো বুঝতে পারছো? তুমি আমাকে ভালো করে চেনো আমি কি রকম। আমি তোকে চিনতে ভুল করেছি। তুই যে আমার সামনে মুখোশ করেছিলি সেটা আমি বুঝতে পারিনি। তুই আমার সাথে এত বড় একটা বেমানি কিভাবে করতে পারলি? আমি কল্পনাও করতে পারিনি তুই আমার সাথে এত বড় একটা বেমানি করবে। তিশা, বিশ্বাস করো, আমি তোমার সাথে কোনো বেইমানি করিনি। তুমি কিসের কথা বলছো আমি সেটাও বুঝতে পারছি না। তুমি প্লিজ বলো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন আমাকে অবাক করে দিয়ে সে কয়েকটা ছবি আমার সামনে ধরলো। সেখানে ওই দিনের মেয়েটাকে জড়িয়ে ধরে শুয়ে আছি, তাকে কিস করছি, এইরকম কয়েকটা ছবি সে আমাকে দেখালো। ছবিগুলো দেখার পর আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, তিশা, বিশ্বাস করো, এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করব তোকে? বেমানি করার আর জায়গা পাস না? মেয়েটা নিজে এসে আমাকে সবকিছু বলেছে। কোথায় তুমি? আসো বাইরে। বলতে না বলতেই মেয়েটা বাইরে চলে আসলো। সে হয়তো স্টেজের পেছনেই ছিল। আমি তাকে দেখে অবাক হয়ে বললাম, কি ব্যাপার আপু, আপনি এরকম কেন করলেন? আমি তো আপনাকে হেল্প করেছিলাম। মিথ্যা কথা বলবেন আবির। তোমার সাথে আমার 2 বছরের সম্পর্ক। তুমি আমার কাছে থেকে কত কিছু নিয়েছো। তুমি অসুস্থ বলে আমার কাছ থেকে কত টাকা নিলে, এরপর আমার সাথে শারীরিক সম্পর্ক করলে। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম বলো, সেই জন্য সব কিছু দিয়ে দিলাম তোমাকে। কিন্তু আমার টাকা পয়সা সবকিছু নিয়ে গিয়ে তুমি এখন এই মেয়েটার জীবন নষ্ট করতে চাইছো। কথাটা শোনার পর আমি আকাশ থেকে পড়লাম। আমি বিশ্বাস করতে পারছি না এরকম কোনো কিছু আমার সাথে ঘটবে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আপু, কেন মিথ্যা কথা বলতেছেন? আপনার সাথে আমার কোনোদিন কোনো পরিচয় হয়নি। সেদিন রাস্তায় আপনি বিপদে পড়েছিলেন, সেই জন্য আপনাকে হেল্প করলাম, কিন্তু আপনি এরকম করবেন এটা আমি কল্পনাও করতে পারিনি। দেখুন আপু, কিভাবে মিথ্যা কথা বলতেছে। আপনারা সবাই দেখুন, এই ছেলেটা কত বড় একটা মিথ্যাবাদী। আপনারা ছবিটা দেখে বলুন তো,
তার সাথে কি আমার সম্পর্ক না হলে ছবিগুলো তুলতে পারতাম আমি? সে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, আমার বাবার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, কিন্তু এখন আমাকে ছেড়ে এই মেয়েটাকে বিয়ে করতে চাইছে। আপনারাই প্লিজ এর বিচার করুন প্লিজ। আল্লাহ। আমি তখন এই কথা শোনার পর তিশার দিকে তাকিয়ে তার হাত ধরে বললাম, প্লিজ তিশা, তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো। এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই মেয়েটা মিথ্যা কথা বলছে। সেদিন সে রাস্তায় পড়েছিল, সেজন্য আমি তাকে হেল্প করেছিলাম, তার বাসায় পৌঁছে দিয়েছিলাম, কিন্তু সে ওখানে আমাকে অজ্ঞান করে হয়তো ছবিগুলো তুলে নিয়েছিল। আমাকে বিশ্বাস করো, তুমি তো বলেছিলে আমাকে বিশ্বাস করবে যে কোনো পরিস্থিতিতে। আমার মনে হচ্ছে এটা কেউ প্ল্যান করে করেছে। কথাটা বলতেই সে এগিয়ে আসলো আমার দিকে, এসে আমাকে আরো কয়েকটা থাপড় দিল। এরপর আমাকে বলল, এখনো মিথ্যা কথা বলছিস? আর কত মিথ্যা বলবি? তোর প্রেমের জালে ফেসে গিয়ে আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিলাম। তোকে কতটা ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার সাথে এত বড় একটা বেমানি করছিলি। একটা বারও চিন্তা করলি না একটা মেয়ের জীবন নষ্ট করতে এই মেয়েটার এখন কি হবে? বাবা ঠিক কথাই বলতো, তোদের মতো রাস্তা ছেলেরা প্রচন্ড পরিমাণ লোভী হয়, তোদের চরিত্র ঠিক থাকে না। তিশা প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলতেছি। এই মেয়েটা নাটক করছে তোমার আর আমার সম্পর্ক নষ্ট করার জন্য। আমার মনে হয় এই মেয়েটা প্ল্যান করে এখানে এসেছে, তাকে কেউ এখানে নিয়ে এসেছে। চুপ, আর একটা কথাও বলবি না তুই। তুই এখনই আমার সামনে থেকে চলে যা, না হলে তোকে আমি শেষ করে ফেলবো। তোর সাহস কি করে হলো তুই এখানে দাঁড়িয়ে এরকম কথা বলিস? একটা মেয়ের জীবন নষ্ট করেছিস, আবার আমার জীবন নষ্ট করার জন্য এখন এখানে এসেছিস? তোকে আমি বিশ্বাস করি না, চলে যা আমার সামনে থেকে। না তিশা, আমি যেতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি, আমি এই মেয়েটাকে চিনি না। এই কথা বলতেই বিয়েবাড়ির সবাই আমার ওপর ক্ষেপে গেল। সবাই আমাকে মারার জন্য এগিয়ে আসলো। এরপর বিয়ে বাড়িতে থাকা অতিথি সহ তিশার বাবা এবং তার লোকজন মিলে আমাকে মারতে শুরু করলো। আমি তিশাকে দেখলাম সে স্বাভাবিকভাবেই বসে আছে। এটা দেখার পর আমার চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে শুরু করলো। কিন্তু আমি জানি আমি একটা ফাঁদে পা দিয়ে ফেলেছি। এই মেয়েটা প্ল্যান করে সবকিছু করেছে, কিন্তু এটা আমি তাকে বিশ্বাস করাতে পারবো না। আমি তাকে বারবার বললাম, কিন্তু সে বিশ্বাস করলো না। আমাকে মেরে বাড়ির বাইরে ফেলে দেওয়া হলো। তখন সবাই চলে গেল। এরপর আমার কাছে তিশার বাবা আসলো। এরপর আমার বুকের ওপর পা রেখে তিনি বললেন, তোর মতন রাস্তার ছেলেকে কিভাবে পথ থেকে সরাতে হয় সেটা এই আশরাফ খান খুব ভালো করেই জানে। তুই কি ভেবেছিস তুই আমার মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলবি, আমার মেয়েকে পালিয়ে চলে যাবি, আর আমি কিছুই বুঝতে পারবো না? তুই এত বড় সাহস কি করে পেয়েছিস? যদি আরেকদিন এরকম করার কথা চিন্তা করিস তাহলে ডাইরেক্ট খুন করে ফেলবো। এই কথা শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না এটা তিশার বাবার প্ল্যান। তিনি কেন এরকম একটা অপবাদ দিলেন আমার ওপরে। আমি সেখানেই শুয়ে রইলাম। অনেকক্ষণ শুয়েছিলাম, জানি না কখন ঘুম ভাঙলো। তখনও দেখলাম আমি রাস্তায় শুয়ে আছি, একটা মানুষ আমাকে এখান থেকে তুলেও নিল না। আমি তখন দৌড়ে বাসায় চলে গেলাম। গিয়ে দেখতে পেলাম বিয়ে শেষ হয়ে গেছে, তিশাকে নিয়ে চলে গেছে রাকিব। এটা দেখার পর আমি চিৎকার করে কান্না করতে শুরু করলাম আর বললাম, তিশা, তুমি তো বলেছিলে তুমি আমাকে বিশ্বাস করবে। তুমি কি বুঝতে পারোনি এটা একটা সাজানো নাটক? আমি তোমাকে আগেই বলেছিলাম এরকম হাজারো প্ল্যান আসতে পারে আমাদের সম্মুখে, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করবে বলেছিলে। কিন্তু কেন বিশ্বাস করলে না তিশা? কেন আমাকে এভাবে ছেড়ে চলে গেলে? আমি এখন কিভাবে বাঁচবো? কিন্তু ওপাশ থেকে কোনো জবাব আসলো না। আমি হাঁটতে শুরু করলাম বাসার দিকে। যখন বাসায় পৌঁছলাম তখন বাবা মা আমার এই অবস্থা দেখলো। পাগল হয়ে তারা আমাকে জিজ্ঞাসা করতে শুরু করলো। আমি আজকে আর কিছু লুকালাম না, সবকিছু বলে দিলাম আমার পরিবারের কাছে। এই কথা শোনার পর বাবাও কান্না করতে শুরু করলেন। আমি তখন বাবার কান্না দেখে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি আগে বলেছিলাম এরকম বড় লোক মেয়ের সাথে সম্পর্ক করবি না, দেখ তোকে কিভাবে ফাঁসিয়ে দিল। এখন বাবা আমার জীবনটা তুই বাঁচা, তুই ছাড়া আমার কি আছে বল। আমি আমার সব কিছু দিয়ে তোকে পড়াশোনা করাচ্ছি। আমি চাই তুই ভালো করে পড়াশোনা করবি, দেখবি এরকম হাজারো মেয়ে তোর পায়ের কাছে এসে পড়বে। আমি কোনো কথা বলতে পারলাম না।
বাবার দিকে শুধু তাকিয়ে থাকলাম। আমি ভেবেছিলাম বাবা হয়তো ওভার রিয়্যাক্ট করবে, কিন্তু বাবা আমাকে বোঝাতে শুরু করলো। না, আমি বাবার এরকম ব্যবহারে বেশ অবাক হলাম। কিন্তু বাবা আমাকে আবারও বলল, আমি বিশ্বাস করি আমার সন্তান কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। আমি জানি এরকম পরিস্থিতিতে পড়ে অনেকেই আত্মহত্যা করে, কিন্তু তুই যদি আত্মহত্যা করিস তাহলে আমার বাচ্চার আর কোনো মূল্য থাকবে না। আমাদেরকেও আত্মহত্যা করে মরতে হবে। তাই আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তুই এমন কিছু করবি না। তুই ওই মেয়েটাকে দেখিয়ে দিবি তুই মিথ্যা বলিসনি। তোকে এখন থেকে শুধু পড়াশোনা করলে হবে না, নিজেকে প্রমাণ করতেই হবে। তোকে পড়াশোনার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে তুই কোনো অন্যায় করিসনি। একদিন সব প্রমাণ হয়ে যাবে, তুই যে সত্য কথা বলেছিলি সেটাই সবাই জানবে। সেই দিন বেশি দেরি নয়। আমি দোয়া করি বাবা। বাবার কথা শোনার পরে আমার ভেতরে কি হয়েছিল আমি নিজেও জানি না। আমার নিজের ভেতরে কেমন জানি অনুভূতি কাজ করতে শুরু করলো। আমি বারবার শুধু বাবার দিকে তাকাচ্ছিলাম। বাবা আমাকে শান্ত হতে বলেছিলেন, কিন্তু আমি রাতে ঘুমাতে পারলাম না। বাবা মা জোর করে আমাকে খাবার খাওয়ালেন, কিন্তু আমি একটা মুহূর্তের জন্য তিশাকে ভুলতে পারছিলাম না। ও কিভাবে আমাকে অবিশ্বাস করলো? তার বাবা এরকম একটা মিথ্যা নাটক করলো, সে বুঝতে পারলো না। এভাবে আরো 1 সপ্তাহ কেটে গেল। আমি প্রতিদিনই কান্না করতাম, কিন্তু তারপরও কিছু পেতাম না, কারণ তার তো বিয়ে হয়ে গেছে। ইচ্ছে করলেও আমি তাকে আর আমার কাছে ফিরিয়ে আনতে পারবো না। সেই জন্য সিদ্ধান্ত নিলাম পড়াশোনা করব। সেজন্য 1 সপ্তাহ পরে আমি ভার্সিটিতে গেলাম। সেখানে যাওয়ার পর পড়াশোনায় মনোনিবেশ করলাম। আমার মধ্যে কি ভর করলো সেটা আমি নিজেও জানি না। পড়াশোনার প্রতি প্রচন্ডভাবে আগ্রহী হয়ে গেলাম। বাবা এটা দেখার পর অনেক বেশি খুশি হলেন। আমি পড়াশোনা ছাড়া অন্য কিছু করতাম না, দিনরাত বই নিয়ে পড়ে থাকতাম। সময় যত যাচ্ছিল কষ্টের পরিমাণ দিন দিন বেড়েই চলেছিল। আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে তাকে ভুলে যেতে পারবো, কিন্তু এটা মিথ্যা ছিল। ভালোবাসা কোনোদিন ভোলা যায় না। আমি তো সত্যিই তিশাকে ভালোবেসেছিলাম, তাই তাকে ভুলে থাকা আমার পক্ষে অসম্ভব। সে হয়তো আমাকে ভুলে সুখে সংসার করতে পারে, কিন্তু আমি তাকে কোনোদিনও ভুলতে পারবো না, তাকে ভুলে সংসার করতেও পারবো না। দেখতে দেখতে সময়ের অনেক পরিবর্তন ঘটলো, আমার মধ্যেও পরিবর্তন ঘটলো। আমি স্যারের সাথে মিলে একটা প্রজেক্টে কাজ করলাম। আজ আমার ফাইনাল ইয়ার ছিল। আমার স্যার আমাকে অনেক বেশি ভালোবাসতেন। তিনি আমাকে একটা প্রজেক্ট তৈরি করতে দিয়েছিলেন, সেখানে সহযোগী হিসেবে আমাকে রাখলেন। অবাক করার বিষয় হলো প্রজেক্টটা পুরো বিশ্বে অনেক আলোচিত হলো। তিশা যাওয়ার পর কম সময় কাটেনি, কেটে গেছে 4টা বছর। আমি নিজেকে অনেক পরিণত করেছি, কিন্তু ভেতরের কষ্টগুলো ভুলতে পারিনি। একদিন স্যার আর আমি বসেছিলাম, তখন হঠাৎ করে কিছু লোক আমাদের সাথে দেখা করতে আসলো। বিদেশি লোক দেখে আমরা দুজনই বেশ চমকে গেলাম। স্যার তখন তার সাথে কথা বললেন। লোকটা স্যারকে কিছু একটা লম্বা সময় ধরে বোঝালো। আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। এরপর আমাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। আমি ভেতরে যাওয়ার পর লোকটা আমার সাথে হাত মিলালো। আমি তার সাথে হাত মিলালাম। এরপর জানতে পারলাম তার নাম ডেভিড। আমার জন্য চাকরির অফার নিয়ে এসেছে। সে এই প্রজেক্ট দেখেছে এবং আমাকে চাকরিতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আবির, তোমার সামনে একটা বিশাল অফার আছে। তুমি চাকরিটা করতে আমেরিকায় চলে যাও। আমি তোমার জন্য দোয়া করি। তুমি এমন একটা পর্যায়ে যাবে যেখানে যাওয়ার পর তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না। আমি স্যারের কথা শোনার পর স্যারের দিকে তাকিয়ে বললাম, স্যার আমি চাকরিতে চলে যাব মানে? আমার তো এখনো আরো 1 বছর বাকি আছে। আমি এই সময়টা এখানেই থাকতে চাই। চাকরি পরেও করা যাবে। আমি বিদেশে গিয়ে চাকরি করলে আমার বাবা মায়ের কি হবে? আবির, সার্টিফিকেট দিয়ে কোনো কিছু হবে না। তোমাকে এত বড় চাকরির অফার আর কেউ করবে না। তুমি দেশে এত বড় চাকরি কোনোদিন পাবে না। তারা যেমন তোমাকে নিজের ইচ্ছায় সিলেক্ট করেছে, তখন তোমার তাদের সাথে চলে যাওয়া উচিত। এতে করে আমাদের প্রজেক্টটাও সবার কাছে পরিচিত হয়ে যাবে। মিস্টার আবির, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি চান তো আপনার পরিবারের লোকজনকে নিয়ে যেতে পারেন, আমরা সেটার ব্যবস্থা করে দিব। তবে আপনাকে আমাদের ওখানে যেতে হবে। আমাদের ম্যাডাম আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আমি কি বলবো কিছুই বুঝতে পারলাম না। সেখান থেকে চলে গেলাম। গিয়ে বাবা মায়ের সিদ্ধান্ত জানতে হবে। যখন বাবাকে কথাটা বললাম, বাবা কান্না করে দিলেন। আমি বাবার কান্না দেখে কিছুটা থমকে দাঁড়িয়ে রইলাম। তবে কি বাবা যেতে দিতে চাইছেন না? আমি তখন মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, বাবা কেন কান্না করছে? বাবা কি আমাকে যেতে দিতে চায় না? বাবা যদি না করে তাহলে আমি এই চাকরিটা করব না। আমি এখানেই তোমাদের সাথে থাকবো। বোকা ছেলে,
তুই তোর বাবার কান্নার কারণ এখনো জানতে পারিসনি। তোর বাবার অনেক স্বপ্ন ছিল, তুই অনেক বড় একটা চাকরি করবি। আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। মানুষটা নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো পরিশ্রম করে কাটিয়ে দেয়, যাতে তোকে ভালো মতন লেখাপড়া করাতে পারে। আজ তুই এত বড় একটা চাকরি পেয়ে গেছিস, সেই জন্যই খুশিতে কান্না করতেছে। ওই কথা শোনার পর আমি বাবাকে জড়িয়ে ধরলাম। এরপর বললাম, বাবা, তোমাকে আজ থেকে কোনো কষ্ট করতে হবে না। আজকে থেকে আমি চাকরি করব। তুমি তো আমার জন্য নিজের জীবনে সবকিছু বিলিয়ে দিলে। এখন আমি চাই তোমার জন্য কিছু করতে। তুমি আমাকে সেই সুযোগটা দাও। তুমি যদি অনুমতি দাও তাহলে তোমাদের দুজনকে নিয়ে আমি চলে যেতে চাই আমেরিকাতে। সেখানে গিয়ে আমি চাকরিতে জয়েন করব। এতে করে তোমার আর কোনো কাজ করতে হবে না। তুমি অনেক কষ্ট করলে, এবার তোমার বিশ্রামের প্রয়োজন। আজ আমার কতটা খুশি লাগছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না বাবা। আমার প্রতিটা রাত স্বপ্ন দেখতাম আমার ছেলে এসে বলবে, বাবা আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি। সে আশায় আমি দিনের পর দিন কষ্ট করে গেছি, ঠিক মতো নিজের খাওয়া দাওয়াও করিনি যাতে তোকে লেখাপড়া করাতে পারি। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। অনেকেই বলতো ছেলেকে বেশি লেখাপড়া করাবে না, বড় হয়ে তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু আজ আমি তাদেরকে বলবো আমার ছেলে বিদেশে চাকরি পেয়েছে। আমি তখন বাবাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ বাবা, তুমি আজ সবার সামনে গর্ব করে বলতে পারবে তুমি কোনো ভুল কাজ করনি তোমার ছেলেকে পড়াশোনা করিয়ে। তোমার ছেলে নষ্ট হয়ে যায়নি, বরং তোমার ছেলে ভালো একটা চাকরি পেয়েছে। আজ আমাদের কোনো দুঃখ কষ্ট নেই। আমরা অনেক কষ্ট করেছি, আর কষ্ট করতে হবে না। এখন থেকে আমরা ভালো মতন জীবনযাপন করব। আমাদের আর কেউ গরিব রাস্তার লোক বলে অপমান করতে পারবে না। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখবি, কোনোদিন লোভ করবি না। যদি লোভে পড়ে যাও তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। তোমার স্যারের কারণে তুমি এই চাকরি পেয়েছো, তোমার স্যারের প্রজেক্টে তুমি কাজ করেছো, তাই তারা তোমাকে চিনেছে। অন্য ছাত্রছাত্রীদের থেকে তুমি আলাদা ছিলে বলেই তিনি তোমাকে নিয়েছেন, এবং তার প্রজেক্ট থেকে তুমি এই চাকরি পেয়েছো। তাই তোমার উচিত আগে তোমার স্যারকে সম্মান করা। তুমি জীবনে যে পর্যায়ে পৌঁছাও না কেন, তুমি মানুষটাকে কোনোদিন ভুলবে না, কারণ এই মানুষটা তোমার জীবন বদলে দেওয়ার কারিগর। তোমার কথা আমি চিরদিন মনে রাখবো বাবা। তুমি আমাকে সেই উপদেশগুলো দিবে যেগুলো আমার জীবনে আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আমি তাহলে স্যারকে জানিয়ে দিই আমি চাকরিটা করব। বাবা মায়ের অনুমতি নিয়ে স্যারের কাছে চলে আসলাম। এরপর স্যারকে বললাম সবকিছু। তিনি এই কথা শোনার পর অনেক বেশি খুশি হলেন। স্যারের প্রজেক্টের কাজ করার কারণে এতটা উপরের পর্যায়ে যেতে পেরেছি। আমি তখন স্যারকে জড়িয়ে ধরে বললাম, স্যার, আপনার কারণে আজ আমি এত দূর যেতে পেরেছি। অন্যদের থেকে আলাদা করে আপনি আমাকে এই কাজের উপযুক্ত মনে করেছেন, কিন্তু তারা শুধু আমাকে চাকরি দিতে চাইছে কেন? এটা তোমার ভুল ধারণা আবির। তারা তো আমাদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছিল, কিন্তু আমার কি আর সেই বয়স আছে? এখন আমি বাইরে যেতে চাই না, এখানে শিক্ষকতা করে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। তোমার মতো যদি কয়েকটা ছেলেকে তৈরি করতে পারি তাহলে এক সময় আমাদের দেশে আর ইঞ্জিনিয়ারের অভাব হবে না। আমরা তো বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করে নিয়ে আসি, কিন্তু এক সময় আমাদের দেশের ইঞ্জিনিয়ার বিদেশে গিয়ে কাজ করবে। এটা আমার স্বপ্ন ছিল। আজ আমি সেই স্বপ্নটার সামনে দাঁড়িয়ে আছি। আমার কতটা আনন্দ লাগছে সেটা আমি কিভাবে তোমাকে বোঝাবো বাবা? আমার জীবনের এই সাফল্যের জন্য একমাত্র আপনি দাবিদার। আপনার কারণে আমি আজ এত দূর এসে পৌঁছেছি। আপনাকে আমি কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব আমার জানা নেই। আমার জীবন যদি আপনার জন্য দিতে পারতাম তাহলে এটাই আমার কাছে হয়তো উত্তম প্রতিদান হতো। আমার কিছু চাই না বাবা, আমার নাম ডাকের কোনো প্রয়োজন নেই। আমি শুধু চাই তুমি সুন্দরভাবে কাজ করবে, যাতে তোমার উপরে সবার আস্থা রাখতে পারবে। তুমি যেন কোনো দিন কারো বিরক্তির কারণ না হও। স্যারের কথা শোনার পর আমি বাসায় চলে আসলাম। এরপর ব্যবস্থা করা হলো 1 মাসের ভেতরেই আমাকে আমেরিকা পৌঁছতে হবে। আমি বাবা মাকে নিয়ে 1 মাস পর চলে গেলাম আমেরিকাতে। তারা আমাদের সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে, এমনকি আমাদের বাসাটা পর্যন্ত কোম্পানি থেকে দেওয়া হয়েছে। প্রথম দিন ডিউটিতে গেলাম, গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল কোম্পানির থেকে। গাড়ি থেকে নামতেই দেখলাম কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। এটা দেখার পর আমি বেশ অবাক হলাম। আমাকে বরণ করার জন্য বিদেশি মানুষ দাঁড়িয়ে আছে। এদের কাউকেই আমি চিনি না, শুধু একজন বাদে, সে হলো ডেভিড। আমার চাকরির অফার নিয়ে আসে সেই লোকটা আমার কাছে এসে বলল, স্যার আপনি এসেছেন। ম্যাডাম আপনার জন্য কালকে থেকে অপেক্ষা করছেন।
কালকে আপনার আসার কথা ছিল, কিন্তু ফ্লাইট ডিলে হওয়ার কারণে আসতে আসতে দেরি হয়ে গেল। ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছে, চলুন প্লিজ। এই প্রথম কোম্পানির মালিকের সাথে দেখা করতে যাচ্ছি। তার সাথে আমার আগে কখনো কথা হয়নি। ডেভিড আমাকে একটা রুমের সামনে নিয়ে গেল। আমি রুমের দরজা খুলতেই বেশ অবাক হয়ে গেলাম। অতি সুন্দরী একজন যুবতী মেয়ে বসে আছে, আমার দিকে তাকিয়ে হাসলো। আমি তখন তাকে দেখে বললাম, ম্যাডাম আমি কি ভেতরে আসতে পারি? আমি ইংরেজিতে কথাটা বললাম। সে পরিষ্কার বাংলাতে আমাকে বলল, আরে আবির সাহেব যে, আপনার জন্য অপেক্ষা করছিলাম, ভেতরে আসুন প্লিজ। কথাটা শোনার পর আমি অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। আমার অবাক হওয়াতে ম্যাডাম হয়তো বুঝতে পেরে আমার দিকে তাকিয়ে বললেন, অবাক হওয়ার কিছু নেই, আমি বাংলাদেশি, আমার বাড়ি সিলেট, আমার বাবা মা দুজনেই বাংলাদেশি। আমি এখানে জন্ম নিয়েছি এবং এখানেই বড় হয়েছি, তবে আমি আমার বাবা মায়ের কাছ থেকে বাংলা ভাষা শিখে নিয়েছি। এই কথা শোনার পর আমি মুচকি হেসে চেয়ারে বসলাম। তিনি তখন আমাকে কাজ বুঝিয়ে দিতে শুরু করলেন। আমিও চুপচাপ তার থেকে কাজ বুঝে নিতে শুরু করলাম। তিনি কাজের ফাঁকে ফাঁকে শুধু আমার দিকে তাকান। ব্যাপারটা আমার কাছে বেশ অবাক লাগলো। তবে খুব অবাক লাগলো এটা শোনার পর তিনি কোম্পানি নিজেই দাঁড় করিয়েছেন, এমনকি তার বাবার সাহায্য পর্যন্ত নেননি। তার স্বপ্ন ছিল একটা কোম্পানি করবেন এবং সেই কোম্পানি থেকে এই কোম্পানিটা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছেন। আজ তার কোম্পানি মাসে কোটি কোটি টাকা ইনকাম করে। আসলে মানুষের ইচ্ছা শক্তি থাকলেই যে কোনো কিছুই সম্ভব। তিনি তখন আমাকে সব কাজ বুঝিয়ে দিলেন। এরপর বললেন, আবির সাহেব আপনাকে আমি অনেক আশা করে দেশ থেকে নিয়ে এসেছি। আপনার কাজটা আমি দেখেছি, বিশ্বাস করে আমার অনেক পছন্দ হয়েছে, সেজন্য আমি আপনাকে দেশ থেকে এখানে নিয়ে আসলাম। আশা করি আপনি আমার বিশ্বাসের মূল্যায়নটা দিবেন। ম্যাডাম আমি জানি না আমি কতটুকু পারবো, তবে আমি এটা কথা দিতে পারি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হতে পারে, আমি জানি। আমাকে আপনি বিশাল পরিমাণ বেতন নির্ধারণ করে এখানে নিয়ে এসেছেন, তবে আমার এসব কিছুর প্রয়োজন নেই। আমি আমার পরিবার নিয়ে যাতে ঠিক মতন বেঁচে থাকতে পারি এরকম টাকা দিলেই আমার হবে। আমার বেশি টাকার প্রয়োজন নেই, আমি শুধু নিজের কাজ করতে চাই। আপনি শুধু আমাকে সাপোর্ট করবেন। আসলে সবার প্রথমে সাপোর্ট প্রয়োজন, টাকা পয়সা ইনকাম করা যাবে পরে। ভেরি গুড, আপনার কথা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এরকম কর্মচারী আমি খুঁজছিলাম, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আপনাকে এখানে আমার ম্যানেজার পদেই চাকরি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। আশা করি আপনি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। কালকে থেকে অফিসে আসবেন নিয়মিত। এখন চলে যান আপনার বাসায়, সবকিছু মানিয়ে নিতে কিছুটা সময় চলে যাবে। আবির চলে গেল আমার সামনে থেকে। আমি তার দিকে কিছুক্ষণ আগে তাকালাম। আমি খুব ভালো করে চিনি ওকে, আজ থেকে নয়, অনেক আগে থেকেই। ও হয়তো জানি না, আমি গিয়েছিলাম বাংলাদেশে প্রথম যেবার, তখন আমি তাকে দেখেছিলাম। আমার এই কোম্পানিটার প্রচারের জন্য আমি গিয়েছিলাম বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভ্রমণে। সেখানে যাবার পর আবিরকে প্রথম দেখেছিলাম, তখনই আমার তাকে পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আমি কাউকে বলতে পারিনি। আমি তার থেকে বয়সে 2-3 বছরের বড় হব এটা নিশ্চিত, এই জন্যই আমি তার ওপর নজর রাখতে শুরু করি। কিন্তু যখন এত বড় একটা প্রজেক্ট, আমার প্রিয় মানুষটার নাম দেখলাম, তখন আর বসে থাকতে পারলাম না, তাকে আমার কাছে নিয়ে আসলাম। এখন থেকে তাকে আমার কাছেই রাখবো, আমার থেকে দূরে যেতেই পারবে না। এদিকে আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর বাবা মাকে সবকিছু বুঝিয়ে বললাম কিভাবে কি করতে হবে আমাকে অফিসে। এর পরের দিন থেকে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর নিজের কাজ করতে শুরু করলাম। আমি আমার কাজের প্রতি খুব সিরিয়াস। একটা মানুষ আমাকে এত টাকা বেতন নিয়ে কাজে এনেছে, তার টাকা তো আমি এমনি এমনি নষ্ট করতে পারি না। তাই আমাকে সঠিকভাবে কাজ করতে হবে, যাতে সে আমাকে যে বেতনগুলো দিচ্ছে সেগুলো দেওয়া সঠিক হয়। আমি কাজ করে বিকালে যখন বেরিয়ে কোম্পানির গাড়িতে উঠে যাব, তখন হঠাৎ করে ম্যামের গাড়ি এসে থামলো আমার সামনে। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম। ম্যাম গ্লাস নামিয়ে বললেন, আবির সাহেব আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আপনার বাসা, আপনার পরিবারের লোকজনের সাথে দেখা করে আসবো। তারা নতুন এসেছে, তাই তাদের সাথে দেখা করাটা জরুরি। আমি তখন তার এরকম কথা শুনে আর কোনো কথা বললাম না। গাড়িতে উঠে গেলাম। তিনি আমাকে নিয়ে গেলেন আমার বাসায়। আমার বাসায় নিয়ে যাওয়ার পর তিনি আমার সাথে আমার বাসায় ঢুকলেন। আব্বু আম্মু অনেক খুশি হলেন। তিনি অনেক সময় আব্বু আম্মুর সাথে কথা বললেন, এরপর বেরিয়ে গেলেন। আমি আমার কাজে মনোযোগ দিলাম। দেখতে দেখতে কয়েকটা মাস কাটিয়ে দিলাম। তবুও ম্যাডামের ব্যবহার আমার কাছে অদ্ভুত লাগে। তিনি আমার সাথে একটু আলাদাভাবে মনে হয় ব্যবহার করেন, যেটা অন্য কারোর সাথে করেন না। যে জিনিসটা আমাকে অনেক বেশি অবাক করে।
কিন্তু আমি এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আজকে আমাদের অফিসে অনেক বড় একটা ডিল ফাইনাল হয়েছে, সেজন্য ম্যাডাম সবাইকে একত্রিত করলেন। এরপর সবার দিকে তাকিয়ে বললেন, আমি সত্যি আবেগে আপ্লুত। আমি চিন্তা করতে পারিনি আমার এই ছোট্ট কোম্পানিটা এত বড় একটা পজিশনে চলে যাবে। আর আজকে এই প্রজেক্টটা, এটার পর তো আমার কাছ থেকে সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমি বিশ্বাস করতেই পারছি না এত বড় একটা প্রজেক্ট আমরা পেয়েছি। তবে এই প্রজেক্ট পাওয়ার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি আর কেউ নন, আমাদের নতুন ম্যানেজার আবির সাহেব। ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তিনি আমাদের এত বড় একটা হক করেছেন। ম্যাডাম আমার অনেক প্রশংসা করলেন। এরপর আমাকে কিছু বলার জন্য বললেন। আমি তখন সবার দিকে তাকিয়ে বললাম, ম্যাডাম যেগুলো বলেছেন সেগুলো বলার পর আমার আর কিছু বলার নেই। এরপরও আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি একা কোনো কিছু করিনি, সবাই আমাকে সাপোর্ট করেছে। আর আমি এই দায়িত্বে আছি, সেজন্য আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। আমি সবার চেয়ে আলাদা কোনো কিছুই করিনি, নিজের মতন কাজ করেছি। হ্যাঁ, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি, হয়তো এর জন্য কিছুটা সফল হয়েছি। তবে আমি এখন আমার উন্নতির অনেক জায়গা দেখেছি, যেগুলো আমি আগামীতে যেন উন্নত করতে পারি। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব যাতে আপনারা আমাকে সাপোর্ট করেন। আমি তাকিয়ে আছি আবিরের দিকে। সাধারণত সবাই চায় অফিসের বস যেন তাদের প্রশংসা করে, তাদেরকে ভালো বলে, এই জন্য তারা মুখিয়ে থাকে। কিন্তু আমি তার এত প্রশংসা করলাম, এরপরও সে অন্যদের থেকে আলাদা মনে করছে না নিজেকে। আমি আর থাকতে পারবো না। আমার বাবা মাকে সবকিছু জানিয়ে দিয়েছি, তারা রাজি আছেন। আমি আবিরের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। প্রথমে আমাকে যে করেই হোক সময় সুযোগ করে বের করতে হবে, আবিরের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। আমি চাই না আবিরকে নতুন করে কোনো কষ্ট দিতে, কারণ আমি আবিরের বাবা মায়ের কাছ থেকে সব কিছু জেনে ফেলেছি। এখন আমি তাকে ডিরেক্ট বিয়ে করতে চাই, না হলে সে প্রেম ভালোবাসায় বিশ্বাস করবে না, এটা আমি খুব ভালো করে জানি। কারণ মানুষ একবার আঘাত পাওয়ার পর আবার বিশ্বাস করতে ভীষণ ভয় পায়। আমি সবাইকে ঘোষণা করে দিলাম পরের দিন অফিস বন্ধ, এবং আমি সিদ্ধান্ত নিলাম পরের দিন আমার বাবা মাকে নিয়ে আবিরের বাসায় কথা বলতে যাব। সেই ভাবা সেই কাজ। পরের দিন সকালে আমরা পৌঁছে গেলাম আবিরের বাসায়। সেখানে যাওয়ার পর দরজায় নক করতেই আবির দরজা খুলে দিল। আমাকে দেখে, সাথে আমার বাবা মাকে দেখে তো সে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আপনার পরিবারের সাথে দেখা করতে এসেছি, আমাদেরকে ভেতরে আসতে বলবেন না? সরি ম্যাডাম, আমি আপনাদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আসলে আমি অনেক বেশি অবাক হয়েছি, আমি কল্পনাও করতে পারিনি আপনারা আসবেন। আর স্যারকে দেখে তো আরো বেশি অবাক হয়েছি। স্যারের মতন এত বড় একজন মানুষ আমার মতন একজন মানুষের বাসায় আসবে, এটা তো কল্পনার বাইরে। আবির তখন আমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে বসালো। আমরা ভেতরে বসতেই আবিরের বাবা মা চলে আসলেন। আমি উঠে চলে গেলাম আবিরের রুমে, গিয়ে তার সাথে গল্প করতেই শুরু করলাম। এদিকে বাবা মা কথা শেষ করলেন। এরপর আবিরের বাবা মা আবিরকে ডাকলেন। আমি জানি না আবির কি বলবে, তবে আমার তাকে চাই, আমি যে করে হোক তাকে বিয়ে করব। এদিকে আমার বাবা মা আমাকে ডেকে নিয়ে গেলেন আলাদা করে। আমি বাবা মায়ের দিকে তাকিয়ে আছি, তাদের মুখে আজকে চওড়া হাসি দেখতে পাচ্ছি। এই হাসির কারণ কি? বাবা তখন আমার কাছে এসে বললেন, জীবনে তো একবার ভুল করেছো বাবা, আমি কোনো আপত্তি করিনি, কিন্তু এবার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমার সিদ্ধান্ত তুমি মেনে নেবে। তোমার জীবন অনেক কঠিন একটা সিদ্ধান্ত আমরা নিতে চাচ্ছি। বাবার কথায় কিছুটা চমকে গেলাম, কিন্তু বাবাকে ফিরিয়ে প্রশ্ন করব এই সাহস আমার নেই। আমি তখন মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মু, আব্বু কি বলতেছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কি সিদ্ধান্ত নিতে চাইছো বলো আমাকে। বাবা, জানো আজকে তারা কেন এসেছে এখানে? তারা এসেছে তোমার সাথে তোমার অফিসের বস মায়ার বিয়ের কথা বলতে। মায়া তোমাকে পছন্দ করে, সে তোমাকে বাংলাদেশে গিয়ে দেখেছিল, সেখান থেকেই তোমাকে পছন্দ করে। এখন সে তোমাকে বিয়ে করতে চায়। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমরা তাদেরকে কথা দিয়ে ফেলেছি, তুমি রাজি হবে আশা করি। এই কথা শোনার পর আমি যেন আকাশ থেকে পড়লাম। এটা কিভাবে সম্ভব? সঙ্গে সঙ্গে আমার তিশার কথা মনে পড়লো। আমি এখনো তিশাকে ভুলতে পারিনি। আমার ভেতরের কষ্টগুলো জাগ্রত হতে শুরু করলো। আমি তখন আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, তুমি সব কি বলতেছো? তুমি জানো আমার অতীত সম্পর্কে, আমি কাউকে ঠকাতে পারবো না। আমি এখনো তিশাকে ভুলতে পারিনি, সেখানে কিভাবে ম্যাডামকে বিয়ে করব তুমি বলো? দেখো বাবা, জীবন কারোর জন্যই থেমে থাকে না।
মেয়েটা তোমাকে ছেড়ে গিয়ে সুখে শান্তিতে সংসার করছে, কিন্তু তুমি এখনো তার কথা ভেবে কষ্ট পাচ্ছ। আমরা জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি তো এভাবে আমাদের কষ্ট দিতে পারো না। তোমার একটা ভবিষ্যৎ আছে। মায়া মেয়েটা ভীষণ ভালো, না হলে এত বড় একজন মানুষ কি আমাদের মতন মানুষদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতো? আমরা জানি তুমি হয়তো বিষয়টা মেনে নিতে পারছো না, কিন্তু এভাবে তো জীবন চলে না। আমি মায়ার বাবাকে কথা দিয়ে ফেলেছি। আমরা তোমাদের বিয়ের ব্যবস্থা করেছি। এই সপ্তাহের ভিতরে বিয়েটা শেষ করতে চাই, কারণ তোমাদের অনেক বড় একটা প্রজেক্ট সাইন হয়েছে, সেটা কমপ্লিট করতে তো অনেক দিনের প্রয়োজন। তাই আমরা চাই আগে বিয়েটা শেষ করে ফেলতে। বলে বাবা মা আমার সামনে থেকে চলে গেলেন। বাবা মা কথা দিয়ে ফেলেছেন, এখন কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। চলে গেলাম মায়ার সামনে, সেখানে গিয়ে তার সামনে দাঁড়িয়ে আছি। ওনাকে কিভাবে বলবো কথাগুলো? উনি আমার অতীত সম্পর্কে জেনে এরকম করতেছেন তো? আমি তখন তাকে বললাম, আপনি নিশ্চয়ই জানেন আমাকে কি বিষয়ে বলা হয়েছে। আপনি কি আমার অতীত সম্পর্কে জানেন? আমি কথাটা শেষ করতে পারলাম না। মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর আমার মুখটা তার মুখের কাছে নিয়ে গেল, আমার গালে হাত রেখে বলল, আবির, আমি তোমার অতীত সম্পর্কে ভালো করে জানি। তোমার অতীত সম্পর্কে জেনে বুঝেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি তুমি আঘাত পেয়েছো, সেই জন্য আমাকে বিশ্বাস করতে তুমি ভয় পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সেই জন্যই তোমাকে ডিরেক্ট বিয়ে করতে চাচ্ছি, যাতে তোমার কোনো সন্দেহ না থাকে আমার প্রতি। আমি তোমাকে তিশার মতো ছেড়ে চলে যাব না, কারণ আমি তোমাকে অর্ধাঙ্গিনী হয়ে তোমার সাথে সারা জীবন থাকতে চাই। কথাটা শোনার পর আমার ভেতরে কেমন যেন অস্থিরতা শুরু হয়ে গেল। তার এত কাছাকাছি আমি কোনোদিনও আসিনি, কিন্তু আজকে কেন যেন মনে হচ্ছে সে সত্যি কথাই বলছে। আমি কেন জানি তাকে বাধা দিতে পারছি না। আমি কোনো কিছুই বলতেছি না দেখে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। আমার আর কিছুই বলার নেই। আমার বাবা মা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তখন আমার আর কিছুই করার নেই। এক সপ্তাহের ভেতরেই তাকে বিয়ে করতে হবে। অফিসের কাজকর্ম কিছুদিন আমার বিদেশি ম্যানেজারের কাছে দিয়ে আমাদের বিয়ের কেনাকাটা করতে হবে। 3 দিন পর আমি আর মায়া বিয়ের কেনাকাটা করার জন্য একটা শপিং মলে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে কেউ পেছন থেকে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। পেছনে ফিরে তাকাতেই যাকে দেখতে পেলাম তাকে দেখে ঠিক থাকতে পারলাম না। দেখে মনে হচ্ছে অনেক দিন ঘুমাইনি। প্রিয় মানুষটাকে এভাবে দেখব কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। মায়া এই অবস্থা দেখে কান্না করে দিয়েছে, কিন্তু কোনো কথা বলতেছে না, ঠায় দাঁড়িয়ে আছে। তিশা তখন কান্না করতে করতে আমাকে বলল, আমাকে ক্ষমা করে দাও আবির, আমি কল্পনাও করতে পারিনি এভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে। আমি সেদিন অনেক বড় একটা ভুল কাজ করেছি। আমি তোমাকে বলেছিলাম বিশ্বাস করব, কিন্তু সেদিন তোমাকে বিশ্বাস করতে পারিনি। আজ আমি তার ফল ভোগ করছি। আমি সেদিন বুঝতে পারিনি তারা এত বড় একটা প্ল্যান করেছে। বিয়ের পর আমাকে নিয়ে রাকিব এই দেশে চলে আসে। এখানে আসার পর কিছুদিন পরেই ভালো মতো চলার পর সে আমার উপর অত্যাচার করতে শুরু করে। প্রতিদিন মদ খেয়ে আসতো, তার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল। কিন্তু আমি সবচেয়ে বেশি অবাক হই সেই দৃশ্য দেখে, যখন দেখতে পেলাম তোমাকে যে মেয়েটা অপবাদ দিয়েছে সেই মেয়েটার সাথে সে রাত কাটায়। আমি তখন আস্তে আস্তে সব কিছুই জানতে পারি। বাবা টাকার লোভে পড়ে কি করেছে সেটাও আমি বুঝতে পেরেছি, কিন্তু সব কিছু আমার হাতের বাইরে চলে গেছে। বাবাকে বারবার বলেছি, বাবাও কিছু করতে পারছে না। আমাকে দিনের পর দিন অত্যাচার করেছে সে। আমাকে প্লিজ এখান থেকে বাঁচাও আবির। কথাগুলো শোনার পর আমার চোখের জল গড়িয়ে পড়তে শুরু করলো। আমি কেন জানি তাকে দূরে সরে দিতে পারছি না। মায়ের চোখের দিকে তাকালাম, মেয়েটার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তাকে ছেড়ে আমি কিভাবে পুরনো ভালোবাসার কাছে ফিরে যেতে পারি, যে আমাকে ভুল বুঝে চলে গিয়েছিল? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, তিশা, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু তোমাকে আমি বারবার বলেছিলাম ভালোবাসা শুধু মুখ দিয়ে প্রকাশ করলেই হয় না, ভালোবাসার জন্য বিশ্বাসের প্রয়োজন। তুমি আমাকে বিশ্বাস করনি। আমি তোমাকে বারবার বলেছিলাম, তিশা তুমি আমাকে বিশ্বাস করো, কিন্তু তুমি সেদিন আমাকে বিশ্বাস করনি। তুমি আমাকে কথা দিয়েছিলে যে যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থাকবে, আমাকে বিশ্বাস করবে, কিন্তু সেদিন আমাকে অসহায়ের মতন অপমান করে সবার সামনে দিয়ে চলে গিয়েছিলে। আমি সেদিন কত বড় ভুল কাজ করেছি সেটা কোনোদিনও ভুলতে পারবো না। আমি জানি তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, কিন্তু বিশ্বাস করো, সেদিন তারা এমনভাবে বললো আমার কাছে সবকিছু সত্যই মনে হয়েছিল। তিশা, তোমার সাথে আমার সম্পর্ক ছিল কয়েক বছরের, আর তুমি কয়েক সেকেন্ডের মধ্যে সেটা ভুলে গেলে।
এটাকে ভালোবাসা বলে না? তুমি হয়তো আমার প্রতি আসক্ত ছিলে, আবেগে ছিলে। সেই আবেগগুলো আমার প্রতি সেই মুহূর্তে তোমার সিদ্ধান্ত পরিবর্তন করে রাকিবকে হাসিমুখে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলে। আমি যদি তোমার সাথে সত্যিই বেইমানি করতাম, এরপরও তোমাকে আমার মনে রাখার কথা ছিল, কিন্তু তুমি সেটা করনি। তুমি মুহূর্তের মধ্যেই পাল্টে গিয়েছো। রাকিবকে বিয়ে করার জন্য হাসিমুখে গিয়েছিলে। তোমাকে আমি বলেছিলাম বিপদ আসতে পারে, অপবাদ আসতে পারে আমাদের বিরুদ্ধে, তোমাকে ঠিক থাকতে হবে, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করনি। সবার সামনে তুমি আমাকে অপমান করেছো। আপনি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনোদিন এমন কোনো কাজ করব না। তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি রাকিবের সাথে আর সংসার করতে চাই না। সে আমাকে প্রতিদিন মারধর করে। এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি রাকিবকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করতে চাই। কথাটা শোনার পর মায়া আমার হাত চেপে ধরে কান্না করতে শুরু করলো। আমি তখন তিশার দিকে তাকিয়ে বললাম, তিশা, তুমি কি বলতে চাও? তোমার মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি জানো আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে? আমার পাশে যে মেয়েটা আছে সে আমার হবু বউ। তুমি কিভাবে তার সামনে এরকম একটা প্রস্তাব দিতে পারো? এই কথা শোনার পর তিশা আমার দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার কথা ভেবে আমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কেন জানি আমি বারবার মায়ের দিকে তাকাচ্ছিলাম। তবে কি আমি মায়াকে ভালোবেসে ফেললাম? না, এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোদিনও সম্ভব নয়। আমি তো তিশাকে ভালোবাসি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সেখান থেকে চলে আসতে যাব, তখন তিশা আমার হাত ধরে বলল, আমি জানি আবির, আমি ভুল করে ফেলেছি। এখন আরেকটা ভুল করলাম, তোমাকে কষ্ট দিলাম, আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি তোমার সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আবির, আমি তোকে বিয়ের কথা বলেছিলাম, তবে তুমি আমাকে এ কথাটা বলে যাও যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। না হলে আমি মরেও যে শান্তি পাবো না। তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমি যে কোনো কিছুই করতে পারি। তুমি কি চাও বলো? তুমি চাইলে আমি আমার জীবনও দিয়ে দিব। এরপরও তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। রাস্তার ছোট লোকদের ক্ষমা করার কোনো অধিকার থাকে না। তবে আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার মনে আপনার প্রতি যে ভালোবাসা ছিল সেটা এখনো বিদ্যমান, কিন্তু আমি বাস্তবতাকে খুব ভালো করে বিশ্বাস করি। আমার মনে হয় এখন আপনার উচিত রাকিবকে ডিভোর্স দিয়ে নিজের মতন কোনো কিছু করা। আমি জানি আপনার জন্য সেটা অনেক কষ্টকর হবে, কিন্তু মানুষের ইচ্ছে থাকলে যে কোনো কিছু করতে পারে। আপনাকে আমি ভালো পরামর্শ দিলাম, দয়া করে আপনার বাবাকে এই কথাগুলো বলবেন না, কারণ আপনার বাবা টাকার নেশে মগ্ন একজন মানুষ। তিনি টাকার জন্য নিজেকে পর্যন্ত বিক্রি করে দিতে পারেন। আপনাকে তিনি কখনো উদ্ধার করবেন না। তাই আমার একটাই পরামর্শ, আপনি নিজে কিছু একটা করুন। তাকে ডিভোর্স দিয়ে আপনি নিজের মতন চলতে শুরু করুন। এখন মেয়েরা অনেক কিছু করতে পারে। কথাগুলো বলে আমি সেখান থেকে চলে আসলাম। তার সামনে দাঁড়ানোর মতন সামর্থ্য আমার নেই। আমি আর শপিং করলাম না, বাসায় চলে আসলাম। গাড়িতে মায়ের সাথে আর কোনো কথা বললাম না। মায়ের চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না। বাসায় আসার পর রুমে শুয়ে কান্না করতে শুরু করলাম। একটু পর মায়া আমার সামনে আসলো, এসে আমার উপর শুয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। মেয়েটাকে আমি কিভাবে কষ্ট দিলাম? আমি তখন তার দিকে তাকালাম। মায়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি জানি তুমি আমাকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না। আমি চাই না তুমি আমাকে তিশার মতো করে ভালোবাসো। তুমি শুধু আমার পাশে থাকলেই হবে। আমি তোমাকে ভালোবাসি, এটাতেই আমাদের জীবন চলে যাবে। আমি তোমার কাছ থেকে দরকার হয় কোনোদিন স্ত্রীর অধিকার দাবি করবো না। এরপরও তোমাকে আমার পাশে চাই। যদি তুমি আমার পাশে না থাকো তাহলে আমি নিজের ক্ষতি করে ফেলবো, এটা বলে দিলাম। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, মায়া, তুমি কি আমাকে এতটাই নিষ্ঠুর আর স্বার্থপর মনে করো? আমি কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি তোমাকে সম্মান করি। আমি তোমাকে কোনোদিনও তিশার জায়গা দিতে পারবো না, এটা সত্যি। আমি জানি আমি হয়তো আমার অতীতকে কোনোদিনও ভুলতে পারবো না, কিন্তু বর্তমানকে মেনে নিয়ে সংসার করতে পারবো, এই সাহস আমার আছে। আমি তখন আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করলাম। সে আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আজ কোনো সান্ত্বনায় যেন আমার চোখের জল আটকে রাখতে পারছে না। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে গেল বাসর রাতে। আমি আবিরের জন্য অপেক্ষা করছি। আবির যখন রুমে ঢুকলো তখন আমি তাকে সালাম করলাম। সে আমাকে ধরে ওঠালো। এরপর তার কোলে মাথা রেখে একটা কাগজ বের করলাম, সেখানে সাইন করে দিয়ে তার হাতে এটা তুলে দিলাম। এরপর বললাম, আবির, তুমি আমাকে কতটা বিশ্বাস করো সেটা আমি খুব ভালো করে জানি। আমিও তোমাকে ভীষণ বিশ্বাস করি। আমি আমার বাবাকে এই সম্পত্তিগুলো দিতে চেয়েছিলাম, কিন্তু বাবা যথেষ্ট সম্পত্তি আছে। তিনি আমার উপার্জন করা কোনো কিছুই নিতে রাজি নন। তিনি আমাকে অনেক কিছু
দেওয়ার কথা ছিল, কিন্তু আমি কোনো কিছুই আনতে রাজি হইনি। এই যে সম্পত্তিগুলো, এগুলো আমার নিজের উপার্জন, আমার কোম্পানি। এটা আমি কষ্ট করে দাঁড় করিয়েছি সবকিছু। আমার স্বপ্ন ছিল বাসর রাতে এটা আমি আমার স্বামীর হাতে তুলে দিব, এরপর আমরা দুজন মিলে এই ব্যবসাটাকে চালাব। আজ আমি এটা তোমার হাতে তুলে দিলাম। মায়া, তুমি কি বলছো? তোমার মাথা নষ্ট হয়ে গেছে? আমি কোনো তোমার সম্পত্তি নিব? আমি যেরকম আছি ভালোই আছি, আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। এটা তোমার কাছেই থাক, আমি এটা নিয়ে কি করব? আবির, এটা কোনো চুক্তিপত্র নয় যে তুমি নিবে না। এটা আমার পক্ষ থেকে দেওয়া তোমার উপহার। এটা আমার একটা স্বপ্ন, তুমি কি আমার এই স্বপ্নটা পূরণ করবে না? আমি তো তোমার পাশেই থাকবো। এই সম্পত্তি তোমার নামে থাকলে যেরকম আমার নামে থাকলেও সেই রকম। আমি শুধু আমার স্বপ্নটা পূরণ করতে চাইছি। আমি আমার স্বামীকে কিছু একটা দিতে চাইছি। মায়া, তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে অনেক কিছুই আমার জীবনে অজানা থেকে যেত। তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছো কিভাবে লড়াই করে বাঁচতে হয়। তোমাকে দেখে সত্যি আমি অনুপ্রেরণা পাই। শুধু অনুপ্রেরণা পেলেই হবে না, আমার জন্য তোমার পক্ষ থেকে জীবনের সেরা উপহারটা আমি চাই। আমি মাতৃত্বের স্বাদ চাই, চাই তোমার মাধ্যমে। আমিও বাবা ডাক শুনতে চাই আপনার মাধ্যমে। আবির, আমি আবিরকে জড়িয়ে ধরলাম। এরপর হারিয়ে গেলাম দুজন ভালোবাসার এক নতুন ঠিকানায়। আমি প্রথম করে পুরুষের সংস্পর্শে আসলাম, যেটা আমার ভালোবাসার মানুষ, যার অপেক্ষায় আমি বছরের পর বছর কাটিয়েছি। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো। আমি জানি না কতদিন এভাবে সুখের সাগরে ভাসতে পারবো, তবে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আবিরকে ছাড়বো না। সময় কাটতে শুরু করলো, চোখের পলকেই সময় আমাদের সামনে দিয়ে চলে যায়। আমি আবিরের তাই ঠিক করে দিচ্ছি। তখন আমার পাশে থাকা আমার 5 বছরের ছেলে অভ্র আমার দিকে তাকিয়ে বলল, তুমি শুধু আব্বুরটাই পড়িয়ে দিবে, আমারটাই পড়িয়ে দিবে না? আমি অফিসে যাবো না। হ্যাঁ, এরপর থেকে আমাদের ভালোবাসার নতুন এক জীবন শুরু হয়েছিল। সেখানে আমরা শুধু পেয়েছি, কোনো কিছু হারাইনি। আজ আবির শুধু সাধারণ কোনো ইঞ্জিনিয়ার নয়, আমাদের কোম্পানিটাকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটা কোম্পানির মধ্যে তুলে নিয়েছি। আজকে আমাদের অফিসের কর্মচারীদের নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, সেখানে যাওয়ার জন্য বের হব। তখন আমার ছেলে এরকম কথা বলল। আমি তখন আমার ছেলেকে জড়িয়ে ধরে বললাম, দিব না মানে? তুমি তো আমার চোখের প্রশান্তি বাবা। তোমাকে দেখার পর তো আমি আমার সকল কষ্ট ভুলে যাই, সকল ক্লান্তি তোমার মধ্যে আমি হারিয়ে ফেলি বাবা। তুমি তো আমার সোনা ছেলে। I love you, মাম্মা। শুধু মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে না অভ্র? দেখেছো অভ্র, তোমার বাবা কি রকম হিংসুটে হয়ে যাচ্ছে দিন দিন। তো হিংসুটে হব না, শুধু মাম্মামকে ভালোবাসলে হবে? অভ্র গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো। এরপর আমরা দুজন বেরিয়ে পড়লাম গন্তব্য অফিস। সেখানে যাবার পর আমাদেরকে রেড কার্ডে বিছিয়ে বরণ করা হলো। চারিদিকে ফুলের ছড়াছড়ি, ক্যামেরায় লেন্স চারিদিকে ছুটছে। আমরাও ছুটে চলেছি জীবনের নতুন নতুন ঠিকানায়। জানি না কতদিনে এইভাবে থাকতে পারবো, তবে যতদিন থাকবো আমরা এই সংসার নিয়ে আমি সুখে শান্তিতে বেঁচে থাকতে চাই। জীবনে ইচ্ছে থাকলে কোনো কিছু থেমে থাকে না। মানুষ তার অনুভূতির চাইতে অনেক বড়। সেই ইচ্ছে করলেই যে কোনো কিছু করতে পারে, কিন্তু আমাদের মধ্যে সেই ইচ্ছে শক্তিটা নেই। আমরা কিছু করার জন্য চেষ্টা করতে চাই না, আমরা সব কিছু ফ্রিতে পেতে চাই। আসলে জীবনে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা ঠিক না, তবে যেটা কষ্ট করে অর্জন করা হয় সেটার মূল্য আলাদাই। আমাদের মধ্যে সেই উদ্দীপনা যদি থাকে তাহলে যে কোনো কাজ সহজে হয়ে যায়। আর পাশে যদি এরকম একজন সাপোর্ট করার মানুষ থাকে তাহলে কাজটা তো আরও অনেক সহজেই হয়ে যায়। আর ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। ভালোবাসার পরিমাপের এক হলো বিশ্বাস, আর অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে। হ্যাঁ, আরেকটা কথা, বিশ্বাস করবেন তবে অন্ধবিশ্বাস না। সব যাচাই করে সিদ্ধান্ত নিলে জীবন সুন্দর হয়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।